মেন হচ্ছে বিদ্যুতের দাম বেশি। চাষে যে খরচ হয় 15,000 টাকা খরচ হয়, তো 10,000 টাকা বিক্রি হয়, যার জন্য আর চাষ ছেড়ে দিয়েছে। এটা যখনই শ্যালো চালাচ্ছি অতিরিক্ত বিল আসছে, সেই বিলটা আমরা পে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি একটা মাকড়ি ছিল বন্ধক দিয়ে 5,000 টাকা আবার জমা দেয়। প্রতিদিনই বাড়ছে চাষের উপকরণের দাম। আবার চাষি তার ফসল বাজারে নিয়ে গেলে ওই ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না। প্রতিবার চাষ করে এইভাবেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিকে। বহুজাতিক সংস্থার উৎপাদিত ও নিয়ন্ত্রিত বীজ, সার, কীটনাশকের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। নিঃশব্দে বাড়ছে বিদ্যুতের দামও। অভিযোগ, মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের দাম দ্বিগুণ হয়েছে, যার ফলে নতুন সংকটের মুখে পড়েছেন চাষিরা। চাষ করে ক্ষতির মুখে পড়া চাষিদের পক্ষে মরশুমে জলসেচের বিদ্যুতের বকেয়া বিল মেটানো সম্ভব হচ্ছে না। আর তার ফলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিচ্ছে। আর আকাশ ভেঙে পড়ছে চাষিদের মাথায়। জল ছাড়া ধান চাষ হয় কি? বিশেষ করে বোরো ধানের চাষে প্রচুর জলসেচের প্রয়োজন। সেই কারণে ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দেগঙ্গার চাষিরা। ইনি দেগঙ্গার চাষি ভোলানাথ মণ্ডল। চাষের জন্য শ্যালো পাম্প বসিয়েছেন। বিদ্যুতের বিল বেশি আসায় তাকে লোকসানের শিকার হতে হচ্ছে। তিনি কি বলছেন শুনুন। এইসব জমিগুলো একটু ক্যামেরায় দেখান। এইসব জমিগুলো সব কিন্তু একসময় বোরো হতো। আমরা বোরো চাষ বন্ধ করেছি কেন? বোরো চাষে আমরা প্রফিট পাচ্ছি না। মানে যে জলটা আমরা দিচ্ছি, জলটা যখনই শ্যালো চালাচ্ছি অতিরিক্ত বিল আসছে, সেই বিলটা আমরা পে করতে পারছি না। বর্ষাকালে আমরা তো চালাই না। বর্ষাকালে যেহেতু আকাশে বৃষ্টি হয়, তা সে সময়ও আমাদের বিল পাঠায়। কিভাবে পাঠায়, কেন পাঠায় আমরা এখনও জানি না। রিডিং ঠিক মতো নেওয়া হয় না। না দিলে চাষ করতে পারবো না, মানে এরকম একটা পজিশনে আমরা পড়ে আছি। মানে অনেক শ্যালো মালিক তারা কোনো রকমে বেঁচে আছে, এটা কপাল। আত্মহত্যা করেনি, এটা মানে খুবই এর ব্যাপার। আত্মহত্যা করারই মতো একদম। ইলেকট্রিক যে সাধারণ মানুষের জন্য যে 70 ইউনিট সাবসিডি দিয়েছে, আমাদের জন্যে কমসে কম ফ্রি না দিলেও কমসে কম একটা সাবসিডি তো দেওয়া দরকার চাষির জন্য। কিন্তু সরকার আমাদের দিকে কিছুই তাকাচ্ছে না। ইনি ইয়নবী হক। 5 বছর ধরে তার শ্যালো পাম্প বন্ধ হয়ে পড়ে আছে। ফলে তিনি ও তার এলাকার চাষিরা জলের অভাবে ধান চাষ করতে পারছেন না। অধিকাংশ জমি ফাঁকা ফেলে রেখেছেন। কেন এইভাবে তারা মার খাচ্ছেন শুনুন। শিলা বৃষ্টি কিংবা ঝড় পানিতে বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়ে গেছে, চাষিরা মোটে পয়সা আমার দেয়নি। প্লাস আমার ধান চাষ করে সে চাষের ধান মোটে বাড়ি নিয়ে যেতে পারিনি। 1 বছরের টাকা বাকি পড়ে গেল। ইলেকট্রিক অফিসে গিয়ে বললাম যে স্যার এই ব্যাপারে এই পরিস্থিতি সব তো আপনারা দেখেছেন, আর এর জন্য আমার অ্যাপ্লিকেশনও জমা দেওয়া আছে। তো এখন এই টাকা আমার তো ধরো 1 বছরের টাকা আমি তো দিতে পারিনি। বললো যে তোমার এখন এই বিল যখন নতুন বিল যাবে এর সঙ্গে পিছনের টাকা একসঙ্গে দিতে হবে। তা আমরা বললাম যে স্যার ওটি অন্তত মাসে ভাগ করে করে দিলে, 12 মাসে ভাগ করে করে দিলে টাকাটা আমার ডি হয় না। তাহলে না ওবিঘা হবে না, এই টাকা একেবারেই দিতে হবে। ওই থেকে এখন টাকা আমার এই বন্ধ ছিল। বন্ধ থাকার পর থেকে এখন এই 4 মাসের মতো বন্ধ। মানে ওই আনফান ঝড় হয়েছিল, ঝড়ে কারেন্টের খুঁটি একটাও ছিল না। না থাকার তো আমার এই যে মিটার লাগানো ছিল ওই পোস্টার ভেঙে মাটিতে পড়ে গেছে, মাটি সার হয়ে পড়ে আছে। সেই থেকে এবার নতুন পোস্টার লাগিয়ে দিয়েছে। আমার ও পোস্টার তুলিনি, সেই পোস্টারে এখনও মিটার ভাঙা পড়ে একই অবস্থা এখন পড়ে আছে। আর সেই থেকে আমি চাষ করতে পারিনি। গোলাম মোস্তাফা, ইনিও দেগঙ্গার দোগাছিয়া গ্রামের চাষি। তারও অভিযোগ বিদ্যুতের বিল বেশি আসে। বিদ্যুতের বিল বাকি থাকায় লাইন কাটতে আসে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তর। আকাশ ভেঙে পড়ে গোলাম মোস্তাফার মাথায়। স্ত্রীর গয়না বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করে লাইন কাটা আপাতত বন্ধ রাখতে পেরেছেন তিনি। তিনি কি বলছেন শুনুন। ধরো বোরোয় চাষ করে 17,000 টাকা বিল এসেছে। 15 বিঘে জমি চাষ করেছি, 17,000 টাকা বিল। প্রতিদিন একটা করে লোক খেয়ে যায়। ধর 15 বিঘে জমি 30,000 টাকা দাম, দেশে মাত্র 22,000 টাকা। এই 100-200 এরকম করে দেয়, সংসার করা যায়, বিল দিতে পারিনি। না, লাইন কেটে এসছিল, তবে বলে লাইন কেটে দেবো। আমি তা ঠিক আছে, আমার বাড়ি একটা মাকড়ি ছিল বন্ধক দিয়ে 5,000 টাকা আবার জমা দিল। এখনও 7,000 টাকা পাবে। জাহেদ আলী গাজীর অভিযোগ, চাষিদের সেচের জন্য জলের যোগান দেওয়ার পর তাদের কাছ থেকে বকেয়া জলের টাকা পাচ্ছেন না। কারণ ওইসব চাষিরা চাষ করে লোকসানের মুখে পড়ছেন।
লোকের যারা চাষ করে, আমি ধরো সালে আমার 20-30 বিঘে জমির পানি দেই, কিন্তু চাষ করে তারা সেই লস খাচ্ছে, তারা পয়সা দিচ্ছে না, দিতে পারছে না, ধান বেচে লস হচ্ছে। এতে করে আজ ধরো কয়েক বছর ধরে লস খাচ্ছি। তারপর বিদ্যুতের দাম বেশি, যার জন্যই চালাতে পারতিস না। তাতে করে তো লোক লস খালি, ধান তুলে তারা যদি সেই মূল্য না পায়, তাহলে আমার জলের দাম দেবে কোত্থেকে? রিডিং নিচ্ছে না, 6-7 মাস 8 মাসে রিডিং নিচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, বিল দিয়ে যাচ্ছে। এখন চাষ বন্ধ। তো চাষ বন্ধ মানে লস খাচ্ছি। এখন 1 বিঘা জমি চাষ করতে জলসেচের জন্য খরচ হচ্ছে 2,500 টাকা। কদিন আগেও যা ছিল 1,500 টাকা। এর পাশাপাশি সার, বীজ, কীটনাশক সহ অন্যান্য খরচ অকল্পনীয়ভাবে বেড়ে চলেছে। ফলে চাষ করতে চাইছেন না অনেক কৃষক। এমন অভিযোগ করলেন দেগঙ্গার চাষি শহীদুল ইসলাম। যা ইলেকট্রিক বিল যা বেড়ে গেছে, তাতে করেও সমস্যা। সব মিনি চালাচ্ছে না, শ্যালো আর কি, এগুলো চালাচ্ছে না। বহু ধান চাষ আছে, সব সমস্ত পড়ে আছে। হ্যাঁ, আমরা চাষ করতে পারছি না। তা সত্ত্বেও সার মাটির যা দাম, তাতে করে আমাদের অতিরিক্ত দাম দিয়ে কিনতে আছে। তারপরে ফসল যে বিক্রি করতে গেলে আমরা সেই মতো ঠিক মতো দাম পাচ্ছি না। ইনি নারায়ণ মণ্ডল। ইনিও একজন চাষি, তবে এনার আরেকটি পরিচয়ও আছে। তিনি অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে অ্যাবেকার একজন নেতা। তার এই সংগঠন দীর্ঘদিন ধরে এলাকার বিদ্যুৎ ব্যবহারকারী চাষিদের সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তুলছে। তিনি কি বলছেন শুনুন। আগের মুখ্যমন্ত্রী যখন বামফ্রন্ট ছিল, তখনও তারা দাবি করেছে যে কারেন্টটা বিনা পয়সায় দেন, চাষবাস করে খেয়ে মানুষ বাঁচুক, সারে কিছু ভর্তুকি দিন, কিন্তু কোনো কর্ণপাত করিনি। তারপর সরকার পাল্টালো। এই সরকারের পর একটা আশাও রেখেছিলাম আমরা যে সরকার বোধহয় কিছু করবে, কিন্তু এ সরকার কিছুই করেনি, বরঞ্চ বিদ্যুতের দাম ডবল করে দিয়েছে। আগে যেখানে ছিল 1.5 টাকা, এখন হয়েছে 5 টাকা। বাড়িতে আগে ছিল 3.5 টাকা, এখন হয়েছে 7 টাকা। আর এখানে কোনো কনসিডারই নেই, বিল বাকি পড়লেই লাইন কেটে দাও। এখন চাষবাস করে যারা, তারা তো সবসময় দিতে পারে না, একটা বড়ো চাষ হয়, তারপর আর বিল মিটোয়, কতক্ষণে কানে নেয় না। দপ্তর এখন তো কোম্পানি করেছে, কোম্পানি করার এই দপ্তরা প্রমোশনের লোভে সাধারণ মানুষের চরম নির্যাতন করে। ভাষা খারাপ, বেরিয়ে যাও, টাকা নিয়ে এসো, তারপর লাইন দেবো, এসব আর কি। খুব এর মধ্যে আছে, দুরবস্থার মধ্যে আছে। আমি তার মধ্যে একজন। আমিও হয়তো কোনো রকম করে বিলটা মিটিয়ে রেখেছি, কিন্তু চাষে কিছুই থাকছে না, যার জন্য চাষ নিজে ছেড়ে দিয়েছি এই আর কি। এবং যেটা এর সাংঘাতিক সবথেকে ক্ষতি, যে আমি 1 বছর যদি টাকা না দিতে পারি, আমার 10,000 যদি বাকি হয় 1 বছরে, সেটা তার সঙ্গে আবার 25 টাকা করে সুদ দিয়ে, মানে এলপিএসি যারে বলে, লেট ফাইন চার্জ দিয়ে আমাকে মিটাতে হয়। অনেকে জানে না যারা লেট ফাইনটা কী। তারা গদার মতন গিয়ে 10,000 টাকা, আর তার পরের বছরে গিয়ে দেখে যে 15,000 টাকা হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছে মিটিয়ে, গায়ের জল মেরে। অনেকে দিতে পারেনি, লাইন কেটে দিয়েছে, শয়ে লাইন সব কাটা আছে। চাষের অন্যতম উপকরণ বিদ্যুতের মাশুলের অস্বাভাবিক বৃদ্ধি শুধু নয়, বকেয়া বিদ্যুৎ বিলের উপর চড়া সুদের হারও সমস্যাকে আরও জটিল ও অসহনীয় করে তুলছে, যার পোশাকি নাম লেট পেমেন্ট সারচার্জ বা এলপিএসসি। এমনই অভিযোগ তুললেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। কৃষি বিদ্যুৎ গ্রাহক শুধু নয়, সাধারণভাবেই বিদ্যুৎ গ্রাহকদের ওপরে যে এলপিএসসি বলা হয়, লেট পেমেন্ট সারচার্জ, অর্থাৎ যদি কোনো গ্রাহক তার বিল পেমেন্ট করতে দেরি করে, তবে ন্যাচারালি তার একটা ফাইন হয়। এটা যুক্তিগ্রাহ্য, কিন্তু ফাইনের যে পরিমাণ, পার্সেন্টেজ, সেটা নিয়েই হচ্ছে আমাদের প্রশ্ন। আপনারা জানেন যে এই এলপিএসসি রেট পশ্চিমবাংলা বিদ্যুতের আমাদের দিতে হয় বছরে 24%, মানে শতকরা 24 টাকা। 100 টাকা যদি টাকা ডিউ থাকে, তাহলে 1 বছর পর 124 টাকা দিতে হবে। এখন এই বিষয়টা পশ্চিমবাংলার বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট করেছে এগ্রিকালচার কনজিউমারদের মধ্যে। এর মূল কারণ হচ্ছে কৃষি বিদ্যুৎ গ্রাহকরা বছরে ফসল উঠলে পয়সাটা দেয়, বিলের পয়সাও দেয়। ফলে দুবার ফসল ওঠে, সাধারণত 2টো বড় ফসল, ফলে একটা বর্ষার চাষ, একটা গ্রীষ্মের চাষ। এরপরে যে ফসলটা বিক্রি করে টাকা দেয়। এখন ধরুন কোনোবার যদি বর্ষার চাষটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বা বোরো চাষটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বা পোকাতে নষ্ট হয়ে যায়, বা আলু চাষটা নষ্ট হয়ে গেল, ফলে তারা তখন সেই বছরের টাকাটা দিতে পারে না। এবার যদি দিতে না পারে, একটা বছর যদি পরে টাকাটা দেয়, তাহলে একটা বছর চাষ করে ধরুন যদি 30,000 টাকা তার বিল হয়, টাকাটা দিতে পারলো না,
পরের বছরে তাকে কিন্তু সেই টাকাটার 24% ইন্টারেস্ট সহ দিতে হবে। 1 বছরের টাকা কিছুটা পেমেন্ট করলে তার উপরে এলপিএসসি পড়লো, সেই এলপিএসসির টাকাটা দিতে না পারলে সেটা আবার কারেন্ট বিলের সঙ্গে যুক্ত হয়ে গেল, গিয়ে তার উপর আবার পরের বছরে সেই সুদের ওপরে সুদ, এরকম আবার 24% এলপিএসসি পড়লো। এইভাবে যদি আপনারা দেখেন, পশ্চিমবাংলার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এগ্রিকালচার কনজিউমারদের এলপিএসসির আক্রমণ। যেখানে দেশের 5টি রাজ্যে সরকার কৃষকদের বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে থাকে, সেখানে আমাদের রাজ্যের মা মাটি মানুষের সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের দাম কয়েক গুণ বাড়িয়ে দিল কেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন কৃষক সমাজ। তাদের অভিযোগ, 1 বছর সেচের অভাবে 3 ভাগের 1 ভাগ জমিতে বোরো ধানের চাষ করতে পারেনি চাষিরা, জমি ফাঁকা পড়ে আছে। গত কয়েক বছরে কয়লা উত্তোলন সহ অন্যান্য খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ 50% কমে গেছে বলে দাবি করছেন অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। প্রায় 5টা রাজ্য বিনা পয়সায় এগ্রিকালচারে বিদ্যুৎ দেয়, বিনা পয়সা। আপনি পাঞ্জাবের আলু চাষিরা ওরা ওখানে বিনা পয়সায় বিদ্যুৎ পায়, সেই আলু উৎপাদন করে পশ্চিমবাংলায় ক্যারিং কস্ট দিয়ে ওরা যা দামে বিক্রি করবে, পশ্চিমবাংলা আলু চাষিরা মাঠ থেকে আলু উঠে সেই দামে বিক্রি করতে পারবে না, কারণ তাদের এই বিদ্যুতের দাম এত বেশি, এত পয়সা দিতে হয়। সন্ধ্যেবেলায় যদি 6টার থেকে 10টা পর্যন্ত কারেন্ট নেয় এগ্রিকালচার কনজিউমার, তাকে 7 টাকা 71 পয়সা পার ইউনিট দিতে হয়, যা পাঞ্জাবে 0 পয়সা, যা আপনার তামিলনাড়ুতে 0 পয়সা, হরিয়ানায় 0 পয়সা, যা ওই কী বলে তেলেঙ্গানায় বিনা পয়সায়। বিদ্যুৎ উৎপাদন করে গভর্নমেন্টের পিডিসিএল, WBPDCL। তার চেয়ারম্যান 2022 সালের 1 জানুয়ারি বলেছেন যে আমরা বিদ্যুৎ উৎপাদনের খরচ পার ইউনিট 70 পয়সা কমাতে পেরেছি। কত ছিল? এটা ছিল 2018-19 সালের যা ওনাদের রিপোর্ট, তাতে গড়ে হচ্ছে 2 টাকা 17 পয়সা। তো 2 টাকা 17 পয়সার থেকে যদি গড়ে 70 পয়সা কমে যায়, তাহলে কত দাঁড়ায়? তাহলে ধরুন 60 পয়সা, 1 টাকা 60 পয়সা, 65 পয়সা। এর ওপর রিজনেবল রিটার্ন 2003 বিদ্যুৎ আইন অনুযায়ী জেনারেশন প্ল্যান্ট থেকে ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশনে দিতে গেলে রিজনেবল রিটার্ন 16% যদি দিতেই হয়, যোগ করুন, তাহলে 2 টাকার বেশি হয় না। তাহলে 2 টাকা যেখানে বিদ্যুতের উৎপাদন খরচ, সেখানে একজন এগ্রিকালচার কনজিউমার পিক আওয়ারে দিচ্ছে 7 টাকা 71 পয়সা। কি মারাত্মক! ভাবতে পারেন, দিল্লি গভর্নমেন্ট 200 ইউনিট ফ্রি, এই পাঞ্জাবে রিসেন্ট 300 ইউনিট পর্যন্ত বিনা পয়সায়, তেলেঙ্গানা গভর্নমেন্ট 100 ইউনিট পর্যন্ত বিনা পয়সা, সেটা সরকারি ভর্তুকি দিয়ে। আর আমরা বলছি ভর্তুকি 1 পয়সাও দিতে হবে না। যে গভর্নমেন্ট হয় কথায় নয় কথায় সরকারি জনগণের ট্যাক্সের টাকায় খয়রাতি করে, দান খয়রাতি করছেন, সেই গভর্নমেন্টকে আমরা বলছি চ্যালেঞ্জ করে, 1 পয়সাও বিদ্যুতে ভর্তুকি দরকার নেই। শুধু হিসাব করে যদি হয়, তাহলে বিদ্যুতের দাম 50% কমানো সম্ভব। তাহলে এটা কেন হবে না? রাজ্যের ধান চাষ ও চাষিদের বাঁচাতে অ্যাবেকার সভাপতি অনুকূল ভদ্র চাষিদের বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার দাবি তুললেন এবং এই দাবি না মানলে চাষিদের নিয়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন তিনি। আমরা বলেছি অ্যাবেকার পক্ষ থেকে যে বিনা পয়সায় বিদ্যুৎ দিতে হবে। যার অল্প জমি 2 বিঘে 1 বিঘে সবজি চাষ করবে, সে 2 ঘোড়া 1 ঘোড়া সেচ দেবে, কম পয়সায় নেবে। ছোট চাষিরা কম খরচে বিদ্যুৎ দেবে। এটা একটা মৌলিক দাবি। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়ছি এবং আমরা এটা নিয়ে আগামী দিনে লাগাতার অবস্থান কর্মসূচি কলকাতার বুকে আমরা করব। ফলে বোঝাই যাচ্ছে রাজ্য সরকারের বিদ্যুৎ নীতি কৃষিক্ষেত্রে ভয়াবহ সংকট সৃষ্টি করেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষক সেচ নির্ভর ফসল উৎপাদনের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যা অচিরেই রাজ্যের শস্য ভাণ্ডারে টান ধরবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্য সরকার যদি দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ না করে, তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের লাগাতার আন্দোলনে নামা ছাড়া আর কোনো উপায় আছে কি?